অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয়ের রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান 2। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাংবাদিক ইলিয়াস বলেন, বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল। শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ পুত্র সজীবদের জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল, যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়। এই মুহূর্তে দেশের অর্থনীতিতে যে সংকট চলছে তার মূল কারণ হচ্ছে কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন। 2022 সালে 20 জুলাই ডয়েচে ভেলের সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জ পানগাঁওয়ের ইপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা 300 মেগাওয়াট। এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে 1578 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। 200 মেগাওয়াট ক্ষমতার সিরাজগঞ্জের প্যারামাউন্ট বিটাক এনার্জি লিমিটেডে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে 180 টাকা। এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছেমতো দাম ধরে বিদ্যুৎ কিনছে। ইলিয়াস আরো বলেন, যেই কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক, সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনার ডিজিটাল সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কি? এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলেই আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে। সরকার যেসব প্রতিষ্ঠানকে এইসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরির অনুমোদন দিয়েছে, তারা সকলেই সরকারের বাছাই করা লোক। আশ্চর্যের বিষয় হলো, এইসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি। সরকারের পছন্দের লোকজনের কাজ হলো শুধু একটিমাত্র ধারাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া, তারপর বসে বসে টাকা গোনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই। এইসব কেন্দ্রগুলো যখন কাঁচামালও কেনা কিংবা জ্বালানি যোগানের দায়িত্ব সরকারের। শুধু তাই নয়, এসব প্রকল্প নিয়ে যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে, তার জন্য সরকার একটি ইন্ডেমনিটি বা দায়মুক্তির আইন পাশ করেন। পৃথিবীর ইতিহাসে উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায়মুক্তির আইন এটাই প্রথম। এর কারণ ছিল, সরকার জানতো এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে, সে কারণে তারা প্রকল্প শুরুর আগে আইনটি পাশ করে নিয়েছিল 2010 সালে। সাংবাদিক ইলিয়াস বলেন, এইসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপকে, কারণ আজিজ খানের মেয়ে সজীবদের জয়ের বেড পার্টনার। এছাড়া শেখ হাসিনার ক্যাশিয়ার সালমান রহমান এবং রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত এস আলম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থাভাজন ব্যবসায়ী বিগত 15 বছরে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে। শেখ হাসিনা যখন যাকে খুশি হয়েছে তাকে একটি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ধরিয়ে দিয়েছে। কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়ার তালিকায় ভারতও রয়েছে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপ এখনো বিদ্যুৎ উৎপাদনে যায়নি, অথচ 2017 সালে পিটিপি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করে। ওই চুক্তির জেরে এ পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে 1219 কোটি টাকা। ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে। এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে এখনো পর্যন্ত 1 ইউনিটও বিদ্যুৎ সরকারকে দেয়নি, তাদেরকেও ধারণ ক্ষমতার পুরোটাই ভর্তুকি দিয়ে যাচ্ছে অবৈধ সরকার। এখানে শেষ নয়, প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হচ্ছে। এই কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হচ্ছে। 3 বছরে হাওয়া 54,000 কোটি টাকা শিরোনামের ওই খবরে আরো বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে মোট 90টি বিদ্যুৎ কেন্দ্রকে 16,785 কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে। প্রতি মাসে গড়ে দেওয়া হয়েছে 1,685 কোটি টাকা। এর আগে 2020 থেকে 21 অর্থ বছরে 18,977 কোটি টাকা এবং 2021 থেকে 22 অর্থ বছরে 18,123 কোটি টাকা দেওয়া হয়। 3 বছরে মোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে 53,885 কোটি টাকা। সব মিলিয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় 21,396 মেগাওয়াট বিদ্যুতের সমপরিমাণ মূল্য। কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে 14,784 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখেই ভাড়া দিচ্ছে সরকার। যে কারণে এসব পাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠেছে। ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরও শেখ হাসিনা আরও 5 বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর সুপারিশ করছে। সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাবসহ অনেকে বিবৃতি দিয়েছিলেন, কিন্তু হাসিনা কারো কথা শোনেনি, কারণ কুইক রেন্টাল তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম। সরকার জেনে শুনে এসব লুটপাট করেছিল, যে কারণে পরবর্তী কোনো সরকার আসলে যেন হাসিনা দুর্নীতি বিচার করতে না পারে, সে কারণে তিনি 2010 সালে ইন্ডেমনিটি বা দায়মুক্তির আইনটি পাশ করেছিল, যা পৃথিবীর ইতিহাসে বিরল। ভয়ঙ্কর এই আইনটি প্রথমে 2 বছরের জন্য করা হলেও সেটি পরে আবার 5 বছরের জন্য বাড়ানো হয়েছে। এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট। শুধুমাত্র গেল 5 বছরে সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছে 31,000 কোটি টাকা। শুধু তাই নয়,
এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়ে ক্ষান্ত হয়নি শেখ হাসিনার সরকার। নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাইরেও নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে লুটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকা দুর্নীতিবাজ শেখ হাসিনা ও তার পরিবার। মহা লুটপাটের এসব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্ল্যান্টগুলোর মালিকদের পাওনা পরিশোধের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে, যাতে সহজে তা বিদেশে পাচার করা যায়। আর এভাবে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। শেখ হাসিনা ও তার পরিবারের বিদেশের সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্ট হবে বলা না গেলেও শুধুমাত্র সজীবদের জয়ের বান্ধবীর বাবাকে দেখলে কিছুটা অনুমান করা যায়। জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইক রেন্টালের টাকায় সিঙ্গাপুরের 10 জন ধনীর মধ্যে একজন। এভাবে শেখ হাসিনা ও তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে, যে কারণে শেখ হাসিনা এখন ক্ষমতা ছেড়ে দিলেও এরপরে দেশ পরিচালনার দায়িত্ব যারাই নিবে তাদেরকে ব্যাপক বেকায়দা পড়তে হবে। সব মিলিয়ে ঘোরা অন্ধকারের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ। তবে তারপরও যত দ্রুত সম্ভব এই লুটপাটকারী সরকারের হাত থেকে রেহাই পাওয়া যাবে ততই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল। আমরা আন্তর্জাতিক আদালতে সার্বিয়ার খনি লাদিস এবং কারাঞ্চিকের বিচার ও সাজার কথা জানি। বসনিয়ায় মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল। চরম মুসলিম বিদ্বেষী নৃশংস 2 অপরাধের যাবজ্জীবন সাজা হয়েছে। ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জান্তার বিচার চলছে। বাংলাদেশের নিপীড়িত জনগণও আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শেখ হাসিনাও একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে। তবে সেই বিচারের আগে শেখ হাসিনার কৃত অপরাধের ফর্দ এখনই তৈরি করে রাখা প্রয়োজন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস। শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিস্ট শাসনে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বিটিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই ধ্বংসযজ্ঞের সূচনা করা হয়েছিল। 2009 সালের ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে পিলখানা বিটিআর হেডকোয়ার্টারে সেনাবাহিনী কর্মকর্তাদের ওপর গণহত্যা চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোমর যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেখান থেকে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বপ্রাপ্ত কথিত দেশপ্রেমিকেরা আজ পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাহিনীর জন্ম হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে তারা দিল্লির অনুগ্রহে এক তুচ্ছ ভাড়াটে বাহিনীতে পরিণত হয়েছে। দেশের মানুষের কাছে একসময় প্রবল গর্বের এই বাহিনী কাপুরুষতা ও লোভের কাছে আজ আত্মসমর্পণ করছে। 1971 এবং 1975 সালে দেশপ্রেম এখন আর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে নেই। সেনাবাহিনী ধ্বংসের পর শেখ হাসিনা 2009 সাল থেকে বিচার বিভাগ নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করেন। ভিন্ন মত ও বিরোধী রাজনৈতিক দলের ওপর অবর্ণীয় জুলুম চালানোর জন্য বাংলাদেশের বিচার বিভাগকে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে। এদের বিচারিক ফিরিস্তা দিয়ে শেষ করা সম্ভব নয়। জুলুমের নিরিখে বাংলাদেশের তথাকথিত স্বাধীন উচ্চ আদালত সরকারের সরাসরি নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালতকেও ছাড়িয়ে গেছে। গণতন্ত্র হত্যা। 1991 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সংবিধানের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রথা গৃহীত হওয়ার ফলে জনগণের ভোটাধিকার দৃঢ় প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। 1996 এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন দল হেরে গেলে বহির্বিশ্বে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিশেষভাবে আলোচিত এবং প্রশংসিত হয়। পাকিস্তান সহ বেশ কিছু দেশ বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার প্রথার আদলে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা গ্রহণ করে। 2008 ডিসেম্বরে নির্বাচন ভারতীয় কননকাঠিতে শেখ হাসিনার ক্ষমতার প্রত্যাবর্তনের সাথে সাথে এক প্রভাবশালী ভারতীয় জেনারেল ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশকে আর কখনো ভারতীয় রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। বাংলাদেশের ওপর ভারতীয় আধিপত্যবাদ চিরস্থায়ী করবার ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেই সময় গণতন্ত্র হরণ করে শেখ হাসিনাকে যতদিন সম্ভব ক্ষমতা রেখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার প্রথা অব্যাহত থাকলে শেখ হাসিনার অব্যাহতভাবে ক্ষমতায় অধিষ্ঠিত সম্ভব নয় বিধায় নজ্জানু বিচার বিভাগের যোগ সাজসে এই প্রথা বিলুপ্ত করা হয়। গণতন্ত্রহীনতার সুযোগে শেখ হাসিনা চরম রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র হত্যার অপরাধে তাই শেখ হাসিনাকে সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তির বিচার হওয়া আবশ্যক। দিল্লির কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব সমর্পণ। বাংলাদেশের সাক্ষ্য আইনের 58 ধারায় বলা হয়েছে, কোন অভিযুক্ত ব্যক্তি যখন কোন অপরাধের কথা আদালতে প্রকাশ্যে শুনানিতে রিমান্ডে কিংবা 164 ধারার 9 নিজে স্বীকার করে তখন আর অভিযোগ প্রমাণের প্রয়োজন হয় না। শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে গর্ব করে বলেছেন যে তিনি ইন্ডিয়াকে যা দিয়েছেন সেটি দিল্লিও কখনো ভুলবে না। অর্থাৎ তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির নিকট সমর্পণে প্রকাশ্য স্বীকারোক্তি দিয়ে সাক্ষ্য আইনের 58 ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহের অপরাধ কবুল করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের কোনো স্বার্থ ভারতের কাছে বিসর্জন দিয়েছেন,
তার কোনো ব্যাখ্যা তিনি আজ পর্যন্ত দেশবাসীর জানারও প্রয়োজন বোধ করেন নাই। তবে আমার দেশের কাছে এই সংক্রান্ত যথেষ্ট তথ্য রয়েছে। সেই সকল প্রাপ্ত তথ্য অনুসারে শেখ হাসিনার রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডের তালিকা একটি সারাংশ পাঠকের অবগতি ও সংরক্ষণের জন্য নিচে উদ্ধৃত করছে। ক. বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করবার উদ্দেশ্যে 2009 সালে বিডিআর বিদ্রোহের সহায়তা এবং প্রকৃত অপরাধীদের পালিয়ে যাওয়ার সুযোগ প্রদান। খ. চট্টগ্রাম ও মংলা বন্দর সহ বাংলাদেশের সম্পূর্ণ সড়ক ও নৌযোগাযোগ ব্যবস্থা ভারতের করিডোর হিসেবে ব্যবহারের জন্য একতরফা রাষ্ট্রবিরোধী চুক্তির মাধ্যমে প্রদান। গ. বাংলাদেশের উপকূলীয় এলাকায় নজরদারি ভারতের কাছে সমর্পণের মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তার অপূরণীয় ক্ষতি সাধন। ঘ. উদ্দেশ্য প্রণীতভাবে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী সাবেক বিডিআর বর্তমান বর্ডার গার্ড পেশাদারিত্বের অবক্ষয় ঘটিয়ে সীমান্তে প্রাথমিক নিরাপত্তা বলের দুর্বল সাধন এবং পরিণামে ভারতীয় আগ্রাসনের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ।